একদিন আমার বড় বোনের দেবর আমার বোনের সাথে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমার বোনের দেবর বয়স অনেক কম, ছোট মানুষ। রাতের বেলা আমার কাছে ঘুমাতে রাখলাম আমি। আমার বোনের দেওর মাঝরাতে আমার সাথে যা করল, বন্ধুরা এ বিষয়ের সম্পূর্ণ ঘটনা জানতে হলে গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের গল্প শুনতে সবচাইতে বেশি পছন্দ করেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। চাঁদনী আপার দেবর আমার বুকে হাত দিয়েছে। আপা, আমি খুব ব্যথা পেয়েছি জানো। কি বিশ্রী ছোঁয়া! 7 বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘর্মাক্ত মুখখানার আগে লাল বর্ণ ধারণ করল। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতের আঁচলে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও। আপা, একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামা সরাল। জামা সরাতেই আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণায় টয়টুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। খ্যাঁ পেয়ে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ। ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসাত না আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত, রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হল চিত্রার মস্তিষ্কে, তখন বাহির থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনীর গর্ভকালীন সময়ের 7 মাস পূর্ণ হওয়ায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই চাঁদনীর শ্বশুর বাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন না চাঁদনী, তার বড় চাচার মেয়ে হল চাঁদনী আপা। আর ছোট্ট চেরিও তার আপন বোন না, তার ছোট চাচার মেয়ে হল চেরি। চেরির পূর্ণনাম হল তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর, আদুরে গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হল। চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে 2 জন দিহান আর ত্রিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরি, চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড় অহি আপা এবং চিত্রা নিজে। চাঁদনীও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনীর বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে তাই না? আম্মু তো বলে দুষ্টুমি করতে না, এত অচেনা কারো সাথে খেলতে না। আমি কিভাবে জানব ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? আমি আর দুষ্টুমি করব না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। সন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবা। আপা আছি না তোমার সাথে? কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুঝ চেরি ডানে বামে মাথা নাড়াল। কি নিষ্পাপ ছোট মুখখানা, টানা টানা, মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদুরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখখানা ধুইয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ। পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজে থেকে এসেছিল সে। সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সে সুবাদেই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না। কোনোমতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘর্মাক্ত। আর সেই গরম দিয়ে সে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলছে।
গোসল করে লাল টকটকে একটা থ্রিপিস পরল চিত্রা। অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। 2 বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনীর জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনি মুচকি হাসল। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলিস চিতাবাঘ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না? কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকাল চিত্রা। বেশ ভাব নিয়ে বলল, তোমাদের মতন জর্জ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না, তাই বলে পাশ মার্কটা তুলব না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। চিত্রার কথায় হাসল চাঁদনী। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায়, বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেই জন্যই চাঁদনি চোখ রাঙাল, ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে। হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি, অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলেই ফিচলে হাসল চিত্রা। চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারল না। চিত্রাটা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হল অহি। ঘাড় অবধি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। অহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সবসময়। আর মেয়েটা বেশ গম্ভীরও। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হল সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছল অহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দিব? ছোট্ট চেরি অহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাব। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগল না অহির। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে? অহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেঝো আপা অনেক খেতে পারে বুঝলা, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষার ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। অহির নাকমুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি ভাব আছে। সমস্যা নাই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো। আমরা মাইন্ড করব না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসল। অহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি। আর অহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষেই গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হল। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট্ট চেরি। চিত্রারও হাসি হাসি মুখে অমাবস্যা নামল। মুখ আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়াল। চাঁদনির দেবর মহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল। গদগ্ধ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকাল। অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি সব খেয়ে যাই। চাঁদনি কোনো মতে নিজের হাসিমুখ বজায় রাখল। বোনের এমন ভঙ্গির কথা তার যে তত পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালাল। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা তো একটু ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলেই খুশি হয়ে যায়। জানি, আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে?
চেরির প্রশ্নে হাসল তুহিন। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি। ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝালো না খেলে বড় হবে কিভাবে? ঝালো না খেলে বড় হওয়া যায় না বুঝি? এজন্য ইকি বাহার ভাই এত ঝালো খায়। তাই তো বলি বাহার ভাই অত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল, অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল। যেই না চিত্রা যেতে নিবে তন্মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আহা, দুপুর হয়ে এল যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রা মা, যা তো বাহারকেও ডেকে আন। এক দৌড়ে যাবি আবার এক দৌড়ে আসবি। যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগাল ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়াল ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে 3টি নতুন ফুলের চারাগাছ লাগিয়েছিল। আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ্যা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টা ফুলের গাছের জন্য হা হুতাশ করছিল তখনই ছাদে দেখা যায় এ ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এ কাজ করবে না। কারণ তারা দুজনই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই। আনমনেই ফুলগুলো মাথায় গুজতেই পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এল, এই মেয়ে, ফুল ছিঁড়েছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়। তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হল চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে বিব্রতবোধ করাতে কুটিল হেসে বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন। তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসল। চিত্রার মাথায় যে বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে। তাই 2 আঙ্গুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশ পানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল। গোমরা মুখে বলল, নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে, আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব। চিত্রার পারদে পারদে বিরক্তের ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই একটু উনার শিরার উপশিরার বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলের ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ মিল। দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহারে ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, শুনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই যাবে ঝরে। গলে যেন সে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা, ছিপছিপে গরনের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়সন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে, সিগারেট ফুঁকে যাওয়া পোড়া ঠোঁটও যেন আরেক প্রকারের মাদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এল। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখল মহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যিই লোকটা যা লিয়ে দিবে একদিন।